আমার নিজে কষ্ট করে উপার্জন করা টাকা কেন সরকারকে ট্যাক্স দিতে হবে? আবার মনে করুন আমি একজন কোটিপতি, আমি 10 কোটি টাকার ট্যাক্স দিই। এই টাকা দিয়ে কেন গরিবদেরকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো দেওয়া হবে আমার টাকা থেকে? যত স্বৈর শাসক, ফ্যাসিবাদী শাসক ছিল, তারা কল্যাণ রাষ্ট্রের এত ফুলঝুরি কেন ছড়াতো? আবার মার্কস এটা নিয়ে কি বলছে কল্যাণ রাষ্ট্র নিয়ে? আবার লর্ড মেনার্ড কেইন্সের অর্থনীতিতেও কেন কল্যাণ রাষ্ট্রের এত জয় জয়কার? সবকিছু জানবো আমরা আজকের ভিডিওতে। একদম নিজের মনের একটা প্রশ্ন দিয়ে আপনারা শুরু করি যে আমি কষ্ট করে 1 লাখ টাকা বেতনে একটা চাকরি করি। এই চাকরিটা আমি আমার নিজে পরিশ্রম করে পেয়েছি এবং সেখানে আমি পরিশ্রম করে টাকাটা পাচ্ছি। তো সেখান থেকে কেন ধরুন 20,000 টাকা আমি সরকারকে ট্যাক্স দিব? কেন দিব? এটা তো আমার টাকা, আমার উপার্জনের টাকা। এটা হলো প্রথম প্রশ্ন। এটার উত্তর হচ্ছে আপনাকে এই 20,000 টাকা দিতে হবে কারণ রাষ্ট্র চালানোর জন্য কিছু খরচ বাধ্যতামূলক। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা, আপনাকে যে নিরাপত্তা দিচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, সেটার জন্য ন্যূনতম কিছু খরচ হবেই। সেই হিসেবে আপনাকে ট্যাক্স দিতেই হবে, যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যয়গুলো নির্বাহ হবে। ঠিক আছে, এবার আমি এটা মেনে নিলাম। কিন্তু পরের প্রশ্ন হচ্ছে আমি একজন কোটিপতি, আমি বছরে 10 কোটি টাকা ট্যাক্স দিচ্ছি। আমার ট্যাক্স দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করুক, এখানে আমার সমস্যা নেই। কিন্তু আমার ট্যাক্সের টাকা দিয়ে কেন একজন গরিবকে বয়স্ক ভাতা দেওয়া হবে বা একটা বিধবা ভাতা দেওয়া হবে? এই রাইট কি রাষ্ট্রের আছে? আবার ধরুন তো আমার ফ্রেন্ড সারাদিন পড়াশোনা করতো, পরিশ্রম করতো, সে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রচুর টাকা কামায়। আমি তো সারাদিন খেলে বেড়াইতাম, ঘুরে বেড়াইতাম, পড়াশোনা করতাম না, কাজ করতাম না, আমি এখন রিক্সা চালাই। তাহলে বয়স্ক অবস্থায় তার টাকা থেকে আমাকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, বিধবা ভাতা দেওয়া হচ্ছে বা কোনো একটা ভাতা দেওয়া হচ্ছে, এটা কি জায়েজ? তার টাকা আমাকে দেওয়া হবে কেন? সে তো তার যোগ্যতা দিয়েই ওই জায়গাতে গিয়েছে। এই যে প্রশ্নটা আমি তুললাম, এই প্রশ্নটাই হচ্ছে অর্থনীতিবিদদের মধ্যে একটা প্রধান প্রশ্ন, যে জায়গাটাতে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের সাথে নিও লিবারেল স্টেট, এদের বিশাল একটা বিতর্ক রয়েছে এবং যেটা বিভিন্ন ডিসকোর্সে কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয় যে কেন একজনের টাকা নিয়ে আরেকজনকে দেওয়া হচ্ছে, এটা কি দেওয়া আসলেই ঠিক কিনা? ক্লাইম্যাক্সটা আরো জমে যায় যখন আমরা দেখি মুসলিনীর মতো যারা ফ্যাসিবাদী শাসক ছিল, তারা এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কল্যাণ রাষ্ট্রের ফুলঝুরি ঝরাতো। মুসলিনী কিন্তু আবার ধর্মের বিষয় দিয়ে মানুষকে একটু মাতাল করে রাখার চেষ্টা করেছিলেন। মুসলিনীর সময় 1929 সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটা সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাহলে এই যে একটু একটু ভাতা দিয়ে, একটু একটু গরিবদের সুযোগ সুবিধা দিয়ে, ধর্মের বিষয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে ভ্যাটিকান সিটিকে সে কিন্তু একটা সমর্থন আদায়ের চেষ্টা করে নিজে কিন্তু অপশাসন চালাইছে। আবার কল্যাণ রাষ্ট্রের জনক কে বলেন তো? অটো ফন বিসমার্ক। আপনার কি মনে হয় বিসমার্ক খুব মানব দরদী শাসক ছিল? সে খুবই কঠোর শাসক ছিল। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্ত এবং লোহার নীতির মাধ্যমে সে প্রুশিয়ার সেনাবাহিনী দিয়ে সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা করে পুরো জার্মানিকে এক করছিল। সে কিন্তু কল্যাণ রাষ্ট্রের জনক। তার মানে অনেকের মতে এরকম যে মানুষের কিছু গরিব মানুষকে অল্প কিছু সুযোগ সুবিধা দিয়ে এই স্বৈর শাসকগুলো নিজের যে কাজ আছে সেই কাজের দিকে মানুষের দৃষ্টিটাকে পড়তে দেয় না, দৃষ্টিটাকে ডিস্ট্রাক্ট করে দেয়। এরকম বিষয় কিন্তু আছে। আপনি আকবর আলী খানের বই পড়বেন, দেখবেন কল্যাণ রাষ্ট্রকে ধুয়ে দিয়েছে। কিন্তু আসলে আমরা যদি খোঁজার চেষ্টা করি যে কেন এটা করা হয় বা কোনটা করা আসলে ভালো, আমাদের একটু মার্ক্সবাদে ফিরে যেতে হবে যে আসলেই একজন ধনীর উপার্জিত টাকা গরিবকে কেন দেওয়া হচ্ছে। কার্ল মার্কস যে সারপ্লাস ভ্যালুর কথা বলেছিলেন, অর্থাৎ উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, সেই সারপ্লাস ভ্যালুর মূল কথা হলো একজন শ্রমিক ধরুন 16 ঘন্টা পরিশ্রম করে বা 8 ঘন্টা পরিশ্রম করে। তো একদিন পরিশ্রম করে সে যেটুকু কাজ করে সেই কাজের ফলে যে মূল্য সংযোজন হয়, ধরুন সেই মূল্য সংযোজনের পরিমাণ 10,000 টাকা। তাহলে সে একদিনে 10,000 টাকা পরিমাণ মূল্য সংযোজন করে, কিন্তু তাকে তো ওই দিনের মজুরি দেওয়া হচ্ছে মাত্র 500 টাকা। তাহলে এই যে শ্রমিক একদিনে যে 10,000 টাকার মূল্য সৃষ্টি করলো, সেখান থেকে মাত্র 500 টাকা দেওয়া হলো। বাকি এই যে 9,500 টাকা, এই 9,500 টাকা কার কাছে চলে গেল? এটা চলে গেল মালিকের হাতে, পুঁজিপতির হাতে। তাইলে শ্রমিকের তৈরি করা মূল্যটা আস্তে আস্তে মালিকের হাতে, পুঁজিপতির হাতে যাচ্ছে।
তাহলে মালিক আস্তে আস্তে আরো বড় হচ্ছে, আর শ্রমিক আস্তে আস্তে আরো বেশি ছিন্নমূল হয়ে যাচ্ছে, আরো বেশি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে এই যে শ্রমিকের রক্তে উপার্জিত টাকা কিন্তু মালিকের পকেটে যায়। তো এই পুঁজিবাদী সিস্টেমটা এরকম ভাবে সাজানো যে যে বড়লোক আছে সে আস্তে আস্তে আরো বড়লোক হবে, যে গরিব আছে সে আস্তে আস্তে আরো গরিব হবে। তো এই জায়গাটা থেকে যখন এই শ্রমিকগুলো আস্তে আস্তে ছিন্নমূল হয়ে যাবে, তখন তাদের মধ্যে কিন্তু বিদ্রোহ দানা বাঁধতে থাকবে। বিদ্রোহ যদি দানা বাঁধতে থাকে তখন কিন্তু সেই বিদ্রোহকে ঠেকানো যাবে না। এই কারণে দেখেন 1929 সালে যখন গ্রেট ডিপ্রেশন হলো, এরপরে অনেকগুলো দেশে কিন্তু সমাজতান্ত্রিক আন্দোলন হয়েছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকগুলো দেশ সফল সমাজতান্ত্রিক দেশের দিকেই কিন্তু যাচ্ছিল। তাহলে এই জায়গাটা থেকে কিভাবে আটকানো যায়, তখন লর্ড মেনার্ড কেইন্সের যে অর্থনীতির চিন্তা ভাবনা সেটা কিন্তু পুঁজিবাদকে অনেকটাই রক্ষা করছে। লর্ড মেনার্ড কেইন্স তিনি বললেন, বিপ্লব যদি প্রতিরোধ করতে হয় তাহলে বিপ্লবকে একটু একটু করে হতে দিতে হবে। যদি একটু একটু করে আমরা তাদের বিক্ষোভটাকে প্রকাশ করার সুযোগ দিই, তাহলে অনেক বেশি বিক্ষোভ দানা বেঁধে একসাথে বাস্ট হওয়ার সম্ভাবনা নাই। অন্নদাশঙ্কর রায়ের বইয়ের কথাটা আছে যে ইংল্যান্ডে বিপ্লব এখন আর হয় না কেন, কারণ ইংল্যান্ড প্রতিদিন একটু একটু করে বিপ্লব হতে দেয়, প্রতিদিন একটু একটু করে প্রতিবাদ করার সুযোগ দেয়। তাহলে এই যে বহুদিনের বিক্ষোভ একসাথে জমা হয়ে বাস্ট হওয়ার সুযোগটা কিন্তু পায় না। লর্ড মেনার্ড কেইন্স বলছে, এই যে প্রান্তিক শ্রমিক শ্রেণী, এই শ্রমিক শ্রেণীকে আমাদের একটু একটু সুবিধা দিতে হবে, যাতে তারা কোনোভাবেই সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে না যায়, যাতে তারা একটু স্যাটিসফাইড হয়। এই জন্য তাদেরকে কি করা হলো, একটু দেখা যাচ্ছে ঈদের সময় একটু ভাতা দেওয়া হচ্ছে। একটা গার্মেন্টস কর্মীকে দেখা গেল বৈশাখে একটা শাড়ি গিফট করা হচ্ছে, তাদের সন্তানের জন্য মাসে 200-300 টাকা দেওয়া হচ্ছে, বা ঈদের আগে একটু লাচ্চা সেমাই খাওয়ার টাকা দেওয়া হচ্ছে, বা তারা অসুস্থ হইলে তাদের একটু চিকিৎসা করা হচ্ছে, একটা হাত কাটা গেলে একটা কৃত্রিম হাড় বানাই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে এভাবে করে সুযোগ সুবিধা দিয়ে, তাহলে পুঁজিবাদী সিস্টেমের বিরুদ্ধে সমাজতান্ত্রিক বিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটাকে ভোতা করে দেওয়া। পুরোপুরি ধ্রুপদী পুঁজিবাদে থাকবো, নাকি একটু সমাজতন্ত্রের মতো করে প্রলেপ দিয়ে পুঁজিবাদকে ঘষা মাজা করে একটু কল্যাণ রাষ্ট্র নিয়ে যাবো, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো আমি আজকে এই যে কল্যাণ রাষ্ট্রের নেগেটিভ কথাগুলো বললাম বলে আমাকে গালিগালাজ করার কিছু নাই, অনেক ভালো কল্যাণ রাষ্ট্র আছে। যেমন ধরুন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই রাষ্ট্রগুলো কিন্তু গণতন্ত্র এবং সুশাসন সূচকে সবার উপরে থাকে। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন, সুখের সূচক, এই সবগুলোতে কিন্তু নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সব উপরে থাকে, এবং সেই দেশগুলো কিন্তু প্রচুর পরিমাণে কল্যাণ রাষ্ট্র। তারা একদম সন্তান হওয়ার পর থেকে দেখা যাচ্ছে তার দায়িত্ব নিয়ে নেয়, এবং সেখানে ট্যাক্সের হারও কিন্তু অনেক বেশি।